2024 সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে বাংলা বানান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই বানানগুলো আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব। চলো শুরু করা যাক। আমরা প্রথমেই যে বানানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। দেখো এই ক্ষতিগ্রস্ত, এখানে দুইটি ভুল আছে এই শব্দটাতে। ক্ষতি বানান এখানে দীর্ঘইকার আছে, কিন্তু আসলে দীর্ঘইকার হবে না, ক্ষতি বানানে রস্যইকার হবে। প্রথম কথা, ক্ষতি বানানে রস্যইকার হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ক্ষতিগ্রস্ত, এখানে যে একটা দন্তস্বয় থ আছে, আসলে এই দন্তস্বয় থ কি হবে? দেখো একটা সাধারণ সূত্র শেখাই। যদি শব্দের শেষে দন্তস্বয় ত বা থ নিয়ে কোনো কনফিউশন হয়, মনে করো আমি যদি একটা উদাহরণ লিখি এরকম যে মুখস্থ নাকি মুখস্থ, বা আরেকটা উদাহরণ লিখি যদি এরকম যে দুর্নীতিগ্রস্ত নাকি দুর্নীতিগ্রস্ত, হ্যাঁ এই জায়গাটায় দন্তস্বয় ত হবে নাকি থ হবে, এর একটা সাধারণ নিয়ম আছে। সাধারণ নিয়মটা হচ্ছে এরকম, যদি আমরা দেখি যে এই যুক্ত বর্ণটা বাদ দিয়ে সামনের পুরোটা একটা অর্থবোধক শব্দ, যেমন দেখো মুখস্থ শব্দের এই শেষের এই যুক্ত বর্ণ বাদ দিলে সামনে কি পাচ্ছি? মুখ। মুখ একটা অর্থবোধক শব্দ। যদি সামনের এই অংশটা অর্থবোধক হয় তাহলে সাধারণত সেখানে থ বসে, মুখস্থ। আর যদি অর্থবোধক না হয় তাহলে সাধারণত সেখানে ত বসে। যেমন এখানে যদি আমরা এটা বাদ দিই, সামনে পাচ্ছি কি? দুর্নীতিগ্র। দুর্নীতিগ্র বলে কোনো শব্দ আছে? নেই, সেই কারণে এখানে দন্তস্বয় ত হবে। তো এখানে দেখো এই জায়গাটায় যদি আমরা এই অংশটা বাদ দিই তাহলে আমাদের সামনে কি থাকছে? সামনে থাকছে ক্ষতিগ্র। ক্ষতিগ্র বলে কোনো শব্দ আছে? নাই। তার মানে যেহেতু অর্থবোধক হচ্ছে না, তার মানে এখানে অবশ্যই দন্তস্বয় ত হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই শব্দটা শুদ্ধ বানান হবে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এবার আমরা পরের বানানটা দেখি, সূচিপত্র। আচ্ছা, সূচিপত্র এখানে কি করেছে দেখো এই বানানটাতে, এখানে তালব্য শয় রস্যু চয় দীর্ঘই লিখেছে। প্রথম কথা, এইরকম কোনো শব্দই বাংলায় নাই। বাংলায় একটা শব্দ আছে যেটা হচ্ছে সূচি, এইরকম তালব্য শয় রস্যু চয়ে রস্যই। এই সূচি মানে হচ্ছে পবিত্র বা শুদ্ধ, কিন্তু সূচিপত্র বলতে কিন্তু পবিত্র বা শুদ্ধ কিছু বোঝায় না। আমরা জানি সূচিপত্র কি, যেখানে ওই যে বইয়ের সামনে সূচিপত্র থাকে যে কোন অধ্যায় কত পৃষ্ঠা আছে, তাই না? ওই যে অধ্যায়ের যে সূচি, এখানে ওইটা বোঝাচ্ছে। তো ওই সূচি বানানে হচ্ছে আমাদের দন্তস্বয় দীর্ঘ চয়ে রস্যই, সূচি। তো সূচিপত্র বানানে দন্তস্বয় দীর্ঘ হবে এবং চয় রস্যই হবে। এরপর হচ্ছে বুদ্ধিজীবী। খেয়াল করো, বুদ্ধিজীবী, এখানে জীবী বানানটাতে সমস্যা আছে। হ্যাঁ, এই জায়গাটা একটা খুব চমৎকার টেকনিক আছে। একটা জিনিস মনে রাখবা, এই জীবী শব্দটা যদি শব্দের শেষে থাকে, জীবী শব্দটা শব্দের শেষে থাকলে সবসময় দুইটাই দীর্ঘইকার হবে। শেষে থাকলে দুইটাই দীর্ঘইকার হবে। যেমন ধরো আমরা যখন বলছি পেশাজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী, চাকরিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, যত শব্দের শেষে জীবী থাকবে সবগুলোতেই জীবী বানানে দুইটাই দীর্ঘই হবে, দুইটাই দীর্ঘই। অর্থাৎ এখানে জীবী বানানে যেই বয় রস্যই আছে এটা আসলে দীর্ঘই হবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই জীবী শব্দটা যদি শেষে না থেকে অন্য কোনো স্থানে থাকে, অন্য স্থানে অর্থাৎ শুরুতে বা মাঝে থাকে, তখন কিন্তু জীবী বানানে দ্বিতীয় দীর্ঘইটা রস্যই হয়ে যায়। জীবী বানানটা তখন এরকম হয়ে যায়। যেমন আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই যে জীবিত, খেয়াল করো জীবিত শব্দটাতে জীবী যেহেতু শুরুতে আছে শেষে নাই, সেই কারণে এখানে কিন্তু বয় রস্যই হয়েছে। তাহলে মনে রাখবা, জীবী শব্দটা যদি শব্দের শেষে যুক্ত হয় তাহলে দুইটাই দীর্ঘইকার হবে, আর যদি অন্য স্থানে যুক্ত হয় তাহলে বয়ের সাথে রস্যইকার হবে। এর পরের শব্দটা দেখো আছে শাশুড়ি। আচ্ছা, প্রথম কথা মনে রাখবা, শ্বশুর বানানে তালব্য শয়ের নিচে ব হয়, আর শাশুড়ি বানানে কিন্তু শুধু তালব্য শ হয়। শাশুড়ি বানানে ব ফলাটা হয় না। আরেকটা কথা হচ্ছে, এই শাশুড়ি শব্দটা হচ্ছে একটা বাংলা শব্দ। কি শব্দ? একটা বাংলা শব্দ। তো শাশুড়ি যেহেতু একটা বাংলা শব্দ, কোনো বাংলা শব্দে কখনোই দীর্ঘই দীর্ঘ এগুলো বসে না। দীর্ঘই দীর্ঘ শুধু তৎসম বা সংস্কৃত শব্দে বসে। যেহেতু শাশুড়ি একটা বাংলা শব্দ, সেই কারণে এখানে দীর্ঘও বসবে না, দীর্ঘইও বসবে না, হয়ে যাবে কি রস্য এবং রস্যই। কথা কি ক্লিয়ার? তাহলে শাশুড়ি বানানে রস্য হবে এবং রস্যই হবে। আর অবশ্যই তালব্য শয়ের নিচে ব হবে না। তালব্য শয়ের নিচে ব হবে কখন? যখন বানানটা হবে শ্বশুর। শ্বশুর শব্দের বানানে আমরা অবশ্যই তালব্য শয়ের নিচে একটা ব দেব। এই যে শ্বশুর বানান হচ্ছে এরকম। ঠিক আছে, এবার দেখো উপরোক্ত। আচ্ছা, এই কথাটা কিন্তু আমরা বহুল ব্যবহৃত কথা, তাই না? উপরোক্ত এই কথাটা আমরা খুব ব্যবহার করি, কিন্তু এই শব্দটা ভুল। এই উপরোক্ত শব্দটা গঠিত হয়েছে সন্ধির নিয়মে। দেখো উপরোক্ত শব্দটাকে ভাঙলে আসলে কি হয় সেটা দেখি। এটাকে ভাঙলে হয় উপরি
উপরি যোগ উক্ত, হ্যাঁ, উপরি যোগ উক্ত, উপরোক্ত, ঠিক আছে। কিন্তু আসলে এটা উপরোক্ত হবে না। দেখো সন্ধির নিয়মে কি বলছে জানো? সন্ধির নিয়মে বলছে যদি ইকারের সাথে, ইকার রস্যই বা দীর্ঘই এর সাথে যদি অন্য কোনো স্বরধ্বনি থাকে, অন্য কোনো স্বরধ্বনি যুক্ত হয়, তাহলে সেখানে একটা অন্তস্থ জ চলে আসে। তো যেহেতু এখানে ইকার আছে এবং তারপরে উকার আছে, অর্থাৎ রস্যইকার এবং দীর্ঘইকারের সাথে একটা স্বরধ্বনি যুক্ত হচ্ছে, সেই কারণে এই ইটা জতে রূপান্তরিত হয়ে যাবে। সেই কারণে দেখো এটা উপরোক্ত হবে না, কি হবে? উপরযুক্ত। খেয়াল করো এখানে আছে উপ, তারপরে এই রটা হয়ে যাবে রেফ, এই ইটা কি হয়ে যাবে বললাম? অন্তস্থ জ, তারপর আছে রস্য, তারপরে কয়তা, উপরযুক্ত, ঠিক আছে। তো সন্ধির নিয়মে এখানে বলা হচ্ছে যে যদি রস্যইকার বা দীর্ঘইকার এর সঙ্গে যদি কোনো স্বরধ্বনি যুক্ত হয়, তখন অবশ্যই সেখানে একটা অন্তস্থ জ আসবে, সেই কারণে একটা শুদ্ধ বানান হবে উপরযুক্ত। এবার দেখো দুরাবস্থা। আচ্ছা, দুরাবস্থা শব্দটিতে দুইটি ভুল আছে। প্রথম কথা এখানে বলে দিই যে দূর শব্দটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে সকল শব্দ দ্বারা দূরত্ব বোঝাবে, যে সকল শব্দ দ্বারা দূরত্ব বোঝাবে, সে সকল শব্দের দূর বানানে দীর্ঘ ওকার লিখতে হয়। আর দূরত্ব না বোঝালে, দূরত্ব না বোঝালে দূর বানানে রস্য ওকার লিখতে হয়। এখন খেয়াল করো দুরাবস্থা মানে কি? আমরা বললাম লোকটার খুবই দুরাবস্থা, তার মানে কি লোকটার অবস্থা খারাপ, তাই না? এখানে তো দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই। দুরাবস্থা মানে তো দূরের অবস্থা না, তাই না? দুরাবস্থা মানে খারাপ অবস্থা। তার মানে যেহেতু এই শব্দটার দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই, সেই কারণে অবশ্যই এখানকার এই দূর বানানে রস্য ওকার হবে। দ্বিতীয় কথা দেখো, এখানেই আটা হবে না, কারণ এটি হচ্ছে বিসর্গ সন্ধির নিয়মে তৈরি হয়েছে, উপসর্গ যুক্ত হয়ে তৈরি হয়েছে। দেখো আমরা যদি শব্দটা বিশ্লেষণ লিখি তাহলে কি হয়? শব্দটা হবে এরকম, দু বিসর্গ যুক্ত অবস্থা, দু বিসর্গ যুক্ত অবস্থা, দুরবস্থা। যেহেতু এখানে এই দ্বিতীয় অংশের শুরুতে অ আছে, সেই কারণে এখানে অ বসবে, আ বসতে পারবে না, ঠিক আছে। এখানে আ থাকলে এখানে আ হতো, কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখছি দু বিসর্গ যুক্ত অবস্থা, শুরুতে অ আছে, যেহেতু শুরুতে অ আছে সেই কারণে এখানে আমাদের অই বসতে হবে, এখানে আমাদের আকার বসা যাবে না, এই আকারটা হবে না, ঠিক আছে। সেই কারণে দুরাবস্থা না, শব্দটা হচ্ছে দুরবস্থা। এবার দেখো অপেক্ষামান, না অপেক্ষামান শব্দটা সঠিক নয়, এখানে দুইটা ভুল আছে। খেয়াল করে দেখো অপেক্ষামান শব্দটাতে দুইটা ভুল, কি কি ভুল সেটা একটু দেখি। প্রথম কথা হচ্ছে এই শব্দটা গঠিত হয়েছে কিভাবে? এই শব্দটা গঠিত হচ্ছে প্রথম কথা অপ যুক্ত ইক্ষ, এটা হচ্ছে মূল, ঠিক আছে। অপযুক্ত ইক্ষ, আচ্ছা, এর সঙ্গে অযোগ আ, এইটা হচ্ছে অপেক্ষা শব্দের বিশ্লেষণ, অপেক্ষা, ঠিক আছে। আর এখানে এই ব্যাপারটা কি ঘটেছে দেখো, এখানে ঘটেছে হচ্ছে অপ, অপ যুক্ত ইক্ষ যুক্ত মান, ব্যাপারটা এরকম ভাবে ঘটেছে, ঠিক আছে। তো অপযুক্ত ইক্ষযুক্ত মান অর্থাৎ অপেক্ষমান। এখন এই জায়গাটা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের নত্ব সত্যবিধানের নিয়মে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মে একটা জায়গায় আমাদের আছে যে রি র মূর্ধন্য স এইগুলো থাকলে মূর্ধন্য ন হয়। তো একটা জিনিস সবসময় এখানে টেকনিকটা হচ্ছে মনে রাখবা, কয়ে মূর্ধন্য স এই বর্ণটা যদি থাকে এরপরে মূর্ধন্য ন হয়। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, বললাম খন, দেখো খন কয় মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন হয়েছে। তো যেহেতু এখানে কয় মূর্ধন্য স রয়েছে সেই কারণে এর পরের যে নটা সেটা দন্ত ন না হয়ে মূর্ধন্য হবে, সেই কারণে এই শব্দটা হবে অপেক্ষমান এবং দন্ত নটা মূর্ধন্য হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখো, এই বানানটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় খুব আসে, বিভিন্ন পরীক্ষা আসে। সত্ত্বাধিকারী এর শুদ্ধ বানান কি? এই জায়গাটা সমস্যাটা কি হয়, এই তয়ে তয়ে ব হবে নাকি তয়ে ব হবে, এই জায়গাটা সমস্যা হয়। দেখো একটা জিনিস এখানে বলি, এই শব্দটা গঠিত হয়েছে কিভাবে। এখানে মূল শব্দটা হচ্ছে স, হ্যাঁ, মূল শব্দটা কি বললাম, মূল শব্দটা হচ্ছে আমাদের এখানে স। এই স মানে হচ্ছে নিজ, এই স এর সঙ্গে তয় বা প্রত্যয় যুক্ত হয়েছে। যেমন আমি যদি অন্য উদাহরণ দিই, যেমন ধরো পুরুষ, এই পুরুষ শব্দের সঙ্গে তয় বা প্রত্যয় যুক্ত হয় না, পুরুষত্ব। বা আমরা যদি বলি সতী, এর সঙ্গে তয় বা যুক্ত হয় সতীত্ব। ঠিক তেমনি দন্তশয় ব এই শব্দটির সঙ্গে তয় বা প্রত্যয় যুক্ত হয়েছে সত্য, এর সঙ্গে অধিকারী যুক্ত হয়েছে, সেই কারণে শব্দটা হবে সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী। তার মানে এই জায়গাটা আসলে তয়ে তয়ে ব না,
এখানে শুধু তয়ে ব হবে, তাই এই বানানটা ভুল হয়েছে, এখানে আসলে এই যে তয়ে ব হবে। কথা কি বোঝা গেল? এখানে আমরা ব্যাখ্যা করলাম 8টা বানান, কিন্তু বাস্তবে তোমার মিনিমাম 80টা বানান শুদ্ধ হয়ে গেছে, কারণ একই নিয়মের মধ্যে তো অনেক বানান থাকে, তাই না? ঠিক আছে, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।